আচ্ছা, আমরা পড়বো হচ্ছে রোদের উপর তাপমাত্রার প্রভাব। এর আগে আমি সংক্ষিপ্তভাবে একটু বলছিলাম, মনে আছে কিনা, যে তাপমাত্রা বাড়লে রোদ বাড়ে, তাপমাত্রা কমলে রোদ কমে। আমরা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে এটা দেখব। আচ্ছা, এটা হচ্ছে এক্স অক্ষ। এক্স অক্ষ বরাবর যদি আমি রোদ রাখি, রোদ না, এক্স অক্ষ বরাবর রাখবো হচ্ছে তাপমাত্রা। তাপমাত্রাটা অবশ্যই ডিগ্রি সেলসিয়াসে রাখতে হবে। কিসে? ডিগ্রি সেলসিয়াসে। কেলভিন বা ফারেনহাইট কোনো কিছুতে রাখা যাবে না। আর ওয়াই অক্ষ, এটা ওয়াই অক্ষ বরাবর যদি আমরা রোদ রাখি, রোদকে কি দিয়ে প্রকাশ করা হয়? আর। তাহলে আমাদের গ্রাফটা হবে এরকম, আমাদের গ্রাফটা হবে এক্স্যাক্টলি এর আশেপাশে এরকম। ঠিক আছে? এটার মিনিং কি? এটার মিনিং হচ্ছে এখানে তাপমাত্রা কত? 0 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি সেলসিয়াস কিন্তু রোদের একটা মান আছে। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে রোদটা থাকবে এটাকে আমরা বলবো হচ্ছে R0। অনেকে R0 বলে, কিন্তু এটাকে কি বলা হয়? R0। R0 দিয়ে কি বোঝায়? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রোদ। R0 দিয়ে কি বোঝায়? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রোদ। এখন আমরা যত এদিকে যাব তাপমাত্রা কিন্তু তত বৃদ্ধি পাবে। তাপমাত্রা কি? বৃদ্ধি পাবে। এটার জন্য একটা ইকুয়েশন আসে। এই ইকুয়েশনটা হচ্ছে এরকম, আর থেটা সমান আর নট ইন্টু 1 প্লাস আলফা থেটা প্লাস বিটা থেটা স্কোয়ার প্লাস ডট ডট ডট। এখন এখানে আর থেটা কি? যত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রোদ সেটা কি? আর থেটা। R0 কি? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রোদ। এই যে আলফা বিটা, এগুলা কি? আলফা বিটা হচ্ছে রোধের উপর তাপমাত্রা, এটাকে বলা হয় রোধের তাপমাত্রা গুণাঙ্ক। কি বলা হয়? রোধের তাপমাত্রা গুণাঙ্ক। এই ইকুয়েশনটা আর এই গ্রাফটা অধিক তাপমাত্রার জন্য, অনেক বেশি তাপমাত্রার জন্য। কার জন্য? অনেক বেশি তাপমাত্রা। এখন অনেক বেশি তাপমাত্রা তো আমরা আমাদের স্বাভাবিক বাড়ি ঘরে তো অনেক বেশি তাপমাত্রার কোনো কিছু ইউজ করি না, করি? আমাদের বাড়ি ঘরে খুবই হয়তো 100 ডিগ্রি সেলসিয়াস বা 200 ডিগ্রি সেলসিয়াস এর বেশি তো আমাদের বাড়ি ঘরে তাপমাত্রা ইউজ করি না। এর জন্য আমাদের গ্রাফটা কেমন হয় একটু দেখি। ছোট তাপমাত্রার জন্য এই বরাবর যদি আমরা তাপমাত্রা রাখি আর এই বরাবর যদি রোদ রাখি, তাহলে আমাদের গ্রাফটা দেখতে এরকম হয়। গ্রাফটা দেখতে কেমন হয়? এরকম। এটা কি? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রোদ R0। এই গ্রাফটা কিন্তু ফ্ল্যাট হয়েছে, একদম সরলরেখার মতো। এটা কিন্তু সরলরেখা না, একটা বক্ররেখা হয়েছে। হ্যাঁ, তো এই গ্রাফের জন্য আমাদের ইকুয়েশনটা সেরকম, আর থেটা সমান আর নট ইন্টু 1 প্লাস আলফা থেটা। এই থেটা কি? থেটা হচ্ছে যত তাপমাত্রা নিবি তুই কত, ওই তাপমাত্রার যে রোধটা সেটা হচ্ছে আর থেটা। আর নট হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রোধ। তাহলে আলফাটা কি? আলফা হচ্ছে রোদের উপর রোধের তাপমাত্রা গুণাঙ্ক। আলফাকে কি বলা হবে? এটাকে বলা হয় হচ্ছে রোধের রোধের তাপমাত্রা গুণাঙ্ক। ওকে, আচ্ছা, আর থেটাকে কি বলা হয়? থেটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার থেটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রোধ। R0 কি? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রোধ। ওকে, থেটা কি? যে তাপমাত্রাটা দেয়া থাকবে এটা, ইভেন একটা তাপমাত্রা দেয়া থাকবে এটা। তাহলে অল্প যে তাপমাত্রা আমাদের দেয়া, অল্প যে তাপমাত্রার জন্য আমাদের রোধের ইকুয়েশনটা কি? রোধের উপর তাপমাত্রার প্রভাবের ইকুয়েশন কি? আর থেটা সমান আর নট ইন্টু 1 প্লাস আলফা থেটা। অনেক বিগ তাপমাত্রার জন্য, বিগ বড় তাপমাত্রার জন্য ইকুয়েশন হচ্ছে এটা। আপাতত আমাদের সিলেবাসে এটুকু নিয়ে আলোচনা করা আছে, হয়তো অ্যাডমিশনে গেলে এটার অ্যাপ্লিকেশন আসবে, কিন্তু আমাদের একাডেমিক পরীক্ষার জন্য এটা দরকার। আমি এটাও দেখাই দিলাম।
যদি আসে বসাইতে হবে, সমস্যা নেই। এটা হচ্ছে রোদের উপর আমাদের তাপমাত্রার প্রভাবের ইকুয়েশন। এটা এটা দিয়ে আমাদের ম্যাথ আছে, ম্যাথ করব। আচ্ছা, আমাদের মাত্র যে সূত্রটা বললাম, এই সূত্রের একটা অঙ্ক। এটা বলছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি তারের রোধ হচ্ছে 65 ওহম। 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর রোধ কত হবে? আচ্ছা, প্রথম লাইনের জন্য থিটার মান কত? 25 ডিগ্রি। আর আর থিটা কত? 65 ওহম। ঠিক আছে। দ্বিতীয়টার জন্য থিটার মান কত? 200 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এটা আর 25 লিখতে পারিস। সেটা মানে কত? 25। তাহলে এটা আর 200 মান কত? মান কত এটা বের করতে হবে। তাহলে আমাদের ইকুয়েশনটা কি? প্রথমে দেখি আর 200 ইকুয়েশন কি। আর 200 সমান আর নট ইন্টু 1 প্লাস আলফা থেটা। থেটার মান কত? থেটার মান কত? 200। আলফা ইন্টু 200। তাহলে এইটা বের করতে আলফার মান কিন্তু আমাদের দেওয়া আছে, রোধের উষ্ণতা গুণাঙ্ক। উষ্ণতা মানে কি? তাপমাত্রা। তাপমাত্রা গুণাঙ্ক। এটা কার মান? আমাদের আলফার মান। এটা কিন্তু আমাদের দেওয়া আছে। তাইলে এটা বের করতে আমার কার মান লাগবে? আর 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রোধ কোথায় থেকে পাবো? 25 ডিগ্রির জন্য ইকুয়েশনটা লিখিত। আর 25 সমান কত? আর নট ইন্টু 1 প্লাস আলফা থেটা কত? 25 ডিগ্রির জন্য থেটা কত? 25। আচ্ছা, আর 25 এর মান কত দেওয়া আছে? 65 সমান আর নট ইন্টু 1 প্লাস আলফার মান হচ্ছে 4.5 ইন্টু 10⁻³ ইন্টু 25। এখান থেকে আমি কার মান পাবো? আর 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রোধ পাবো। ঠিক আছে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রোধ পাবো। এটা ওহমে আসবে। এই মানটা এখানে বসাই, আলফার মানটা বসাই দিলে আমাদের এখান থেকে আমি যে মানটা পাবো এই মানটা আমার এখানে বসাইতে হবে। ইন্টু 1 প্লাস আলফার মান হচ্ছে 4.5 ইন্টু 10⁻³ ইন্টু কত? 200। যত আসবে এত ওহম আমাদের কি আনসার। বোঝা গেল? ঠিক আছে। এখানে কি বলছে? এখানে এই অঙ্কটা ইম্পর্টেন্ট আছে। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কুণ্ডলীর রোধ। এটা কি? এটা মনে কর θ1। এটা θ1 না, ধরলাম এটা কত? থেটার মান কত? 25 ডিগ্রি দেওয়াই তো আছে, থেটার মান 25 ডিগ্রি। তাহলে এটা কত? আর 25 না? এখানে থেটার মান কত? 40 ডিগ্রি। তাহলে এটা কত? আর 40 এর মান। আমাকে কি বের করতে বলছে? তাপমাত্রা গুণাঙ্ক। কুণ্ডলীর তাপমাত্রা গুণাঙ্ক কি? আলফা। আর 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রোধ কি? আর 0। দুইটা বের করতে বলছে। তাহলে 25 ডিগ্রির জন্য আমরা কি লিখতে পারি ইকুয়েশনটা? আর 25 সমান আর নট ইন্টু 1 প্লাস আলফা ইন্টু কত? 25 না? এটা সমীকরণে 1। 40 ডিগ্রির জন্য কি লিখতে পারি? আর 40 সমান আর নট ইন্টু 1 প্লাস আলফা ইন্টু 40। এখন আমাকে আলফার মান বের করতে হবে। আমি যদি 1 কে 2 দিয়ে ভাগ করি, 1 আর 2 যদি ভাগ করি তাহলে আলফার মানটা পেয়ে যাব না? আর নট কাটা যাবে। 1 ভাগ 2 কি আসে? আর 25 বাই আর 40 সমান কত? আর নট ইন্টু 1 প্লাস আলফা ইন্টু 25। আলফা ইন্টু 25 মানে কত? 25 আলফা। নিচে আর নট ইন্টু 1 প্লাস 40 আলফা। আর নট কাটে। আর 25 এর মান কত? 26। আর 40 এর মান কত? 27.12 সমান 1 প্লাস 25 আলফা। নিচে কত? 1 প্লাস 40 আলফা। কি করতে হবে? আড়াআড়ি গুণ করতে হবে। আড়াআড়ি গুণ করলে এখান থেকে আলফার মান বের হবে না? এটি দিয়ে এদিকে গুণ কর, কত হয়? 26 প্লাস কত? 40 ইন্টু 26 আলফা না? তারপরে এ পাশে কত হবে? 27.12 ইন্টু কত?
প্লাস কত 25 ইন্টু 27.12 ইন্টু কত আলফা, এটা কত আসে? আচ্ছা এটা ক্যালকুলেট কর, কত এটা কত আসে? 1040। এটা কত আসে? 25 কি 687 দশমিক কত? 78। এটা আমার কাছে ক্যালকুলেটর। ছয়শো 78 আলফা। এবার কি করা যায়? 1040 আলফা মাইনাস 678 আলফা, এটা এপাশে মাইনাস করলাম। 27.12 মাইনাস কত 26, তাইলে এখানে কত থাকে? 362 আলফা সমান 1.12। এখান থেকে আলফা সমান কি আসবে? 1.12 ভাগ 362। 3.09 ইন্টু 093, 3.093 ইন্টু 10⁻³ এটার একক কি? পার ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, আলফার মান পেয়ে গেছে। এবার আলফার মান তুই 1 অথবা 2 বসাইলে কার মান পাবি? আর নটের মান। 1 অথবা 2 বসাইলে কার মান পাবি? আর নটের মান। এতটুকু বাড়ি থেকে করবি, ঠিক আছে? আচ্ছা, তড়িৎ প্রবাহের দিক, এর আগে কিন্তু আমরা পড়ছি তড়িৎ কোন দিকে প্রবাহিত হয়। আমি বলছি কিন্তু তড়িৎ কোন দিকে প্রবাহিত হয়, ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় তড়িৎ তার বিপরীতে প্রবাহিত হয়। এগুলা কিন্তু আমরা একটা প্রাথমিক ধারণা পাইছিলাম। তাহলে এখন তড়িৎ প্রবাহের দিকটা কেমন হবে সবাই একটু খেয়াল কর। তড়িৎ প্রবাহের দিক কেমন হবে আমি কিছু জিনিস দিয়ে উদাহরণ দেব, বুঝতে হবে। এটা একটা পানির পাইপ, ঠিক আছে? এর মধ্যে এতখানি পানি আছে, এর মধ্যে পানি আছে, পানির লেভেল এখানে, এটা উচ্চ লেভেল পানির। এটা কি লেভেল? উচ্চ লেভেল। এটা কি? নিম্ন। এখন আমি যদি এখানে মনে করি একটা বাধা আছে দুইটার মাঝখানে, আমি এই বাধাটা তুলে দিলাম, তাহলে কি হবে? পানি উচ্চ লেভেল থেকে কোন দিকে যাবে? নিম্ন লেভেলের দিকে যাবে, তাই তো? আচ্ছা, এটা মনে কর একটা বস্তু, এটা একটা বস্তু, এটা উচ্চ তাপমাত্রার বস্তু। এটা একটা বস্তু, এটা হচ্ছে নিম্ন তাপমাত্রার বস্তু, ঠিক আছে? আর আমি দুইটাকে যদি স্পর্শ করাই, স্পর্শ করাইলে কি হবে? তাপ উচ্চ তাপমাত্রার বস্তু হতে নিম্ন তাপমাত্রার বস্তুর দিকে প্রবাহিত হবে। সেম কনসেপ্ট, তড়িৎ তাইলে কোন দিকে প্রবাহিত হয়? আমরা ছোটবেলায় ক্লাস 9-এ 10-এ স্থির তড়িৎ করছি না? ওখানে ঘতে একটা সৃজনশীল প্রশ্ন থাকতো যে দুইটা গোলকের চার্জ বিভিন্ন কিছু দেওয়া থাকতো না, বলা হয়তো যে দুইটা গোলককে সংস্পর্শ করাইলে দুইটা গোলককে যদি সংস্পর্শ করানো হয় তাহলে ইলেকট্রন কোন দিকে প্রবাহিত হবে? ইলেকট্রন কোন দিকে প্রবাহিত হয়তো? নিম্ন বিভবের বস্তু হতে উচ্চ বিভবের বস্তুতে। তো আমরা কি জানি, ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় তড়িৎ তার কোন দিকে প্রবাহিত হয়? বিপরীতে। আচ্ছা এখানে দেখ, পানির লেভেল কি ছিল? পানি উচ্চ লেভেল থেকে নিম্ন লেভেলের দিকে যাচ্ছিল। এখানে তাপমাত্রা উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে যাচ্ছিল। তো আমরা ওই যে স্থির তড়িতের যে অঙ্কটা করছিলাম ওখানে
ইলেকট্রন কোন দিকে যায়? তো নিম্ন তাপমাত্রা, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। তাহলে তড়িৎ কোন দিকে প্রবাহিত হবে? ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় তার বিপরীতে অবশ্যই, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। আচ্ছা, এটা যদি আমাদের উচ্চ বিভব হয়, আমি ধরলাম এই বিভবটা হচ্ছে এ, এটা যদি আমাদের নিম্ন বিভব হয়, আমি ধরলাম এই বিভবটা হচ্ছে কি বি, মানে এটা এ গোলক, এর বিভব হচ্ছে ভি এ, এটা বি গোলক, এর বিভব হচ্ছে ভিবি। তাইলে তড়িৎ প্রবাহ কোন দিকে হবে? উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। আচ্ছা, তাহলে তড়িৎ প্রবাহ হবে হচ্ছে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। আচ্ছা, এই দুইটার মধ্যে যে পার্থক্য, এটাকে কি বলা হবে? বিভব পার্থক্য। বিভব পার্থক্যকে ডেল ভি দিয়ে প্রকাশ করা হয়, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবটা বিয়োগ করতে হয়। কিন্তু আমরা এখানে ডেল ভি দিয়ে প্রকাশ না করে শুধু ভি দিয়ে প্রকাশ করব, ঠিক আছে? আচ্ছা, এখানে উচ্চ বিভব জিনিসটা কি আর নিম্ন বিভব জিনিসটা কি, এটা আমাকে বুঝতে হবে। আমরা স্থির তড়িতে পড়ছি না, তড়িৎ ক্ষেত্র কোন দিকে হয়? প্লাস থেকে মাইনাসের দিকে। চলো তড়িতে এসে কি পড়লাম? তড়িৎ প্রবাহিত হয় কোন দিকে? ধনাত্মক থেকে ঋণাত্মক দিকে। তাইলে যেদিকে তড়িৎ যেদিক থেকে প্রবাহিত হচ্ছে সেটা কি? উচ্চ বিভব। তড়িৎ যেদিকে যাচ্ছে ওইটা কি? নিম্ন বিভব। তাইলে এই উচ্চ বিভবকে আমরা কি ধরবো? ধনাত্মক। নিম্ন বিভবের প্রান্তটা কি হবে? ঋণাত্মক। মনে থাকবে? আচ্ছা, এবার একটা জিনিস আমরা নিয়ে আসি। তাহলে এই বিভব পার্থক্য কি করে? দুই প্রান্তে ভোল্টেজের একটা পার্থক্য বজায় রাখে। এই প্রান্তের ভোল্টেজ সবসময় বেশি থাকবে, এই প্রান্তের ভোল্টেজ সবসময় কি থাকবে? কম থাকবে। এখন আমি যদি পানির লেয়ার এভাবে ছেড়ে রেখে দিই, তাহলে এক সময় এরা সমান উচ্চতায় চলে আসবে না? পানির গিয়ে যাতায়াত হবে? হবে না। দুইটা যদি সংস্পর্শে রেখে দিই, তাহলে কি হবে? এক সময় কিন্তু দুইটা কি, ওই যে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র মতে দুইটা বস্তু একই তাপমাত্রায় বিরাজ করবে, তাদের তাপমাত্রা কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। তাইলে এখানেও তো সেম, উচ্চ বিভব থেকে নিম্ন বিভব দিয়ে কারেন্ট যাবে, যাইতে যাইতে দুইটার বিভব কি হয়ে যাবে? এক সময় সমান হয়ে যাবে। বিভব সমান হইলে আর কারেন্ট যাবে? এখন তুই মনে কর এই গরমের দিনে প্রচন্ড গরম পড়ছে, তুই ফ্যান দিলি, কারেন্ট চলে যায় নাই, কিন্তু ফ্যান দেওয়ার 2 মিনিট পরে দেখলি ফ্যান বন্ধ হয়ে গেছে, তাহলে কি হবে? এখন এই কারেন্ট মানে আমি যদি এই প্রবাহটা চালাই রাখতে চাই, এমনি এমনি কি চলবে? প্রবাহ কিন্তু এমনি এমনি চলে থাকবে না। তো আমি যদি মনে করি এখানে একটা নল দিয়ে এরকম সংযুক্ত করলাম, এখানে একটা এরকম নল দিলাম, এদেরকে কানেকশন করে দিলাম, কানেকশন করে এখানে একটা মোটর লাগাই দিলাম, কি দিলাম? আচ্ছা, মোটরে কি থাকে? যান্ত্রিক শক্তি। একটা শক্তি দিলাম, এই মোটর যখন চলবে তখন এদিক দিয়ে পানি উঠবে, এদিকে নামবে, এদিক দিয়ে পানি উঠবে, এদিকে নামবে। অর্থাৎ এর লেভেলটা সবসময় এরকমই থাকবে, এর লেভেলটা সবসময় কি? এরকমই থাকবে। বোঝা গেল? পানির প্রবাহ কিন্তু এরকম চলতে থাকবে। কি দিতে হইলে? একটা শক্তি দিতে হইলে। আবার এখানে উচ্চ তাপমাত্রা নিম্ন তাপমাত্রা সবসময় যদি এরকম বজায় রাখতে হয়, এখানেও একটা কি দিতে হবে? শক্তি প্রদান করতে হবে। তাহলে এখানেও এই বিভব পার্থক্য বজায় রাখার জন্য কোন একটা শক্তি দিতে হয় বা কোন একটা সিস্টেম আনতে হয়, ওটার নাম কি? দুই প্রান্তের বিভব পার্থক্য বজায় রাখে কে? ব্যাটারি। কে? ব্যাটারি। বাসাবাড়িতে দেখবি এই যে রিমোটে আমরা বাসাবাড়ির টিভি রিমোটে ইউজ করি না, এরকম ব্যাটারি এক প্রান্ত কি থাকে? এরকম একটু ছোট উঁচা থাকে, এটাকে আমরা বলি ধনাত্মক প্রান্ত। এটাকে কি বলি? ঋণাত্মক প্রান্ত। ব্যাটারির মাঝখানে লেখা থাকে না, মনে কর লেখা আছে 1.2 ভোল্ট। কত লেখা আছে? এই ব্যাটারির কাজ হচ্ছে, এই ব্যাটারিকে তুই যদি কোনো একটা সার্কিটের সাথে সংযুক্ত করিস, তাহলে ওই সার্কিটে কি করবে? দুই প্রান্তে 1.2 ভোল্টের একটা বিভব পার্থক্য বজায় রাখবে। ধর এটা একটা ব্যাটারি, এটা ধনাত্মক প্রান্ত, এটা কি? ঋণাত্মক প্রান্ত। এর সাথে একটা রোধ সংযুক্ত করছিস, এখানে লেখা 2 ভোল্ট। তাইলে রোধের এই প্রান্তে আর এই প্রান্তে বিভব পার্থক্য কত থাকবে? 2 ভোল্ট। বিভব পার্থক্য কত থাকবে? 2 ভোল্ট। বিভব পার্থক্য থাকবে 2 ভোল্ট। এটা যদি 0 ভোল্ট হয়, এটা কত হবে তাইলে? 2 ভোল্ট। উচ্চ বিভব থেকে নিম্ন বিভবটা কি করতে হবে? বিয়োগ। আচ্ছা, এটা যদি 2 ভোল্ট হয়, এই প্রান্তের ভোল্টেজ কত হবে? 4 ভোল্ট। 4 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 2। আচ্ছা, এটা যদি 10 ভোল্ট হয়, তাহলে এই প্রান্তে কত হবে?
12 ভোল্ট। উচ্চ বিভব থেকে নিম্ন বিভবটা বিয়োগ করলে বিভব পার্থক্যটা পাওয়া যাবে। ঠিক আছে, আচ্ছা আবার দেখি। আচ্ছা ব্যাটারিটা ধনাত্মক, এটা কি ঋণাত্মক। এই ব্যাটারি এটা ধনাত্মক, এটা ঋণাত্মক। আবার এই ব্যাটারির জন্য এটা ধনাত্মক প্রান্ত, এটা কি ঋণাত্মক। এই ব্যাটারির জন্য এটা ধনাত্মক। মনে কর এটা 2 ভোল্ট, এটা 4 ভোল্ট, এটা 6 ভোল্ট। মনে কর এখানকার ভোল্টেজ যদি 0 ভোল্ট হয়, এখানকার ভোল্টেজ কত বলতো? পার্থক্য কত রাখতে হবে? 2 ভোল্ট। আচ্ছা এখানকার ভোল্টেজ যদি 2 ভোল্ট হয়, এখানকার ভোল্টেজ কত হবে? 6 ভোল্ট না? এই দুই প্রান্তের বিভব পার্থক্য কত রাখতে হবে? 4 ভোল্ট। আচ্ছা এখানকার যদি 6 ভোল্ট হয়, এখানে কত হবে? 12 ভোল্ট। বোঝা গেল? তাহলে বিভব পার্থক্য বজায় রাখতে হলে কি করতে হয়? কার সংযোগ লাগে? একটা শক্তির লাগে। সেই শক্তির যোগান কে দেয়? ব্যাটারি। সেই শক্তির যোগান কে দেয়? ব্যাটারি। ঠিক আছে, আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই যে আমি রোধের সংযোগ দিলাম না, রোধ, রোধের যেই প্রান্ত দিয়ে তড়িৎ প্রবাহ প্রবেশ করে সেই প্রান্তকে বলা হয় ধনাত্মক প্রান্ত। যেই প্রান্ত দিয়ে তড়িৎ বের হয় সেটাকে কি বলা হয়? ঋণাত্মক প্রান্ত। অর্থাৎ যখন এদিক দিয়ে তড়িৎ প্রবাহ যাবে তখন এখানে একটা ভোল্টেজ ড্রপ হয়। কি হয়? ভোল্টেজ ড্রপ হয়। এটা আমরা পরে দেখছি, এখানে একটা ভোল্টেজ ড্রপ হয়। তাহলে এই পাশে ভোল্টেজ ড্রপ মানে এখানে একটা বিভব পার্থক্য তৈরি হয়। তার মানে এক প্রান্ত ধনাত্মক আর এক প্রান্ত কি থাকবে? ঋণাত্মক। ঠিক আছে, এটুকু বোঝা গেছে তড়িৎ প্রবাহের দিক। ঠিক আছে, আচ্ছা চলতড়িৎ, এতদিন আমরা মনে করো এবিসিডি শিখলাম, এখন আমরা চলতড়িতের মধ্যে ঢুকছি। চলতড়িতের প্রায় 60-70% জিনিস এই জিনিসটা দিয়েই হয়ে যায়। সেটা হচ্ছে ওহমস ল, মনে আছে? ওহমের সূত্র। ওহমস লাও নাকি? ওহমসের সূত্রটা কি? এন্ড কেউ যদি আমাকে বিবৃতি বলতে পারে, বিবৃতি বললে তার মনে থাকবে না যে কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য তার মধ্যে দিয়ে প্রবাহিত তড়িতের কি সমানুপাতিক এবং রোধের ব্যস্তানুপাতিক। এটা তো মুখস্থ হইলো। আর ফিজিক্স মুখস্থ করলে তো দুনিয়া তো শেষ। এখানে দেখেন, এটা একটা পরিবাহী তার, এখানে একটা রোধ লাগানো আছে। এটা পরিবাহী তারের দুইটা প্রান্ত, এটা এ প্রান্ত ধরেন, এটা বি প্রান্ত। এর বিভব যদি ভিএ হয়, এর বিভব কি ভিবি। আমি ধরলাম এটা উচ্চ বিভব, মানে এটা ধনাত্মক প্রান্ত, এটা কি ঋণাত্মক প্রান্ত। তাহলে তড়িৎ কোন দিকে প্রবাহিত হবে? এইদিকে। ধরলাম এর মধ্যে দিয়ে আই পরিমাণ তড়িৎ যাচ্ছে। এটা রোধ কত? আর। এবার একটা জিনিস বুঝবেন, একটু আগে আমি আঁকাইছিলাম ইউ আকারের টিউব। এটা উচ্চ লেভেল, এটা নিম্ন লেভেল। মনে করেন উচ্চ লেভেলটা প্রথমে এখানে আছে আর নিম্ন লেভেলটা কোথায় আছে? এখানে। আপনি যদি পানি ছেড়ে দেন অবশ্যই পানি এদিকে যাবে। তো কিভাবে যাবে? এখান থেকে ছেড়ে দিলে যত দ্রুত যাবে, এখান থেকে ছেড়ে দিলে কি তত দ্রুত যাবে? এখান থেকে ছেড়ে দিচ্ছেন, আপনি পানির লেভেলটাকে চিন্তা করেন কি? পানির লেভেলটাকে চিন্তা করেন হচ্ছে বিভব। কি চিন্তা করবেন? বিভব। আপনি আর এই যে পানির যে প্রবাহ, এটাকে চিন্তা করবেন তড়িৎ প্রবাহ। পানির লেভেলকে কি চিন্তা করবেন? পানির লেভেল। পানির লেভেল মানে আপনি চিন্তা করবেন বিভব, আর পানির প্রবাহ মানে চিন্তা করবেন, পানির প্রবাহ মানে চিন্তা করবেন হচ্ছে তড়িৎ প্রবাহ। কি? তড়িৎ প্রবাহ। দেখেন এখানে আর এখানে লেভেলের পার্থক্য খুব কম না? তাইলে পানি কি খুব দ্রুত প্রবাহিত হবে? না, পানি বেশি প্রবাহিত হবে না। কিন্তু এখানে আর এখানে পার্থক্য কিন্তু অনেক বেশি। অর্থাৎ বিভব অনেক বেশি হইলে তড়িৎ প্রবাহ কি হচ্ছে? বেশি। বিভব যদি কম হয় তাহলে তড়িৎ প্রবাহ কি হচ্ছে? কম।
তাহলে যদি কোনো কিছু মনে কর দুইটা রাশি, একটা রাশি বেশি হইলে আর একটা রাশি বেশি হচ্ছে, একটা কম হইলে আর একটা কম হচ্ছে, তাহলে দুইটাকে কি বলা হয়? পরস্পরের কি সমানুপাতিক। তাহলে এখানে বিভব, বিভব বলতে কিন্তু আমরা বিভব পার্থক্যকে বুঝবো। বিভব বলতে কাকে বুঝবো? বিভব পার্থক্যকে। এই যে এই ভিটা, এই বিভব পার্থক্য কার সমানুপাতিক? আচ্ছা, আই কার সমানুপাতিক? আই হচ্ছে বিভব পার্থক্যের সমানুপাতিক। যখন কি? যখন আর কি? আর হচ্ছে স্থির। ঠিক আছে। আবার আমরা কি জানি? রোধ কি? রোধ হচ্ছে তড়িৎ প্রবাহকে কি বাধা প্রদান করে। রোধ যদি বেশি হয় তড়িৎ প্রবাহ কি হবে? কম। রোধ কম হলে তড়িৎ প্রবাহ কি হবে? বেশি। তাহলে আই কার ব্যস্তানুপাতিক? তাহলে এখান থেকে কি লেখা যায়? যখন কি স্থির? ভি স্থির। আচ্ছা, তাহলে আই সমানুপাতিক কি লেখা যায়? ভি বাই আর। যদি ভি এবং আর দুইটাই কি চলমান হয় বা অস্থির হয়, এখান থেকে তুই যদি সমানুপাতিক চিহ্ন তুলিস তাহলে একটা সমানুপাতিক ধ্রুবক আসবে না? কিন্তু এই সমানুপাতিক ধ্রুবক তোলার জন্য সবকিছুর মান কি ধরা হয়? ওয়ান। ওয়ান ধরলে কে এর মান কত হয়ে যায়? ওয়ান হয়ে যাচ্ছে না? আচ্ছা, কে এর মান ওয়ান যদি এখানে বসানো হয় তাহলে আই সমান কি হয়? ভি বাই আর। তাহলে ভি সমান কি লেখা যাবে? আই আর। এটা আমাদের কার সূত্র? এই যে এটা হচ্ছে আমাদের ওহম, আমাদের দাদার দাদার সূত্র, ওহমের সূত্র। ঠিক আছে, এটাও পড়ছি আমরা, এসএসসি তে পড়ছি না? এগুলো সব পড়ছি। ঠিক আছে, তুলেন। মনে কর এই প্রান্তের বিভব পার্থক্য, বিভব হচ্ছে 4 ভোল্ট, এই প্রান্তের বিভব হচ্ছে 2 ভোল্ট, এর রোধ হচ্ছে 1 ওহম। তাহলে বলতো তড়িৎ কোন দিকে প্রবাহিত হবে? এদিক থেকে এদিকে না, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। তাহলে আই কত? এই তড়িৎ প্রবাহ আই এর মান কত? আমরা কি জানি? আই সমান ভি বাই আর। ভি বলতে কি বোঝায়? দুই প্রান্তের বিভব পার্থক্য, তার মানে উচ্চ বিভব মাইনাস নিম্ন বিভব ভাগ রোধ। তাইলে 2/1, তার মানে কত? 2 অ্যাম্পিয়ার। ঠিক আছে। আচ্ছা, আরেকটা দেখি। এটা -5 ভোল্ট, এটা 2 ওহম, এটা -1 ভোল্ট। বলতো তড়িৎ কোন দিকে প্রবাহিত হবে? বড় কোনটা? বড় কোনটা? -1। ছোট কোনটা? তাহলে তড়িৎ প্রবাহিত হবে কোন দিকে? এই দিক বরাবর। তাহলে আই এর মান কত? এই আই সমান কত? আই সমান আমরা কি জানি? ভি বাই আর। উচ্চ বিভব মাইনাস নিম্ন বিভব, উচ্চ বিভব মাইনাস নিম্ন বিভব ভাগ কত? রোধ। তাহলে কত? -1 প্লাস 5/2, তার মানে 4/2 সমান 2 অ্যাম্পিয়ার। তো কাহিনী কি বুঝলে? এ ধনাত্মক নিচ্ছিলাম তাও তড়িৎ প্রবাহ ধনাত্মক আসলো, ঋণাত্মক নিলেও কি আসছে? ধনাত্মক আসছে। তড়িৎ প্রবাহকে শুধু ধনাত্মক হয় না, ধনাত্মক হয় না, ঋণাত্মক হয়, এটা পরে দেখবো। এটা নিয়ে বিস্তার আলোচনা পরে আছে। আচ্ছা, এখন মনে কর এটা হচ্ছে একটা প্রান্ত, এটাকে কি বলা হয় মনে আছে? এটাকে বলা হয়েছে গ্রাউন্ড। কি বলা হয়? গ্রাউন্ড বা গ্রাউন্ড বা ভূমি। বাংলায় কি বলা হয়? ভূমি। ভূমিতে কি থাকে? অসংখ্য চার্জ থাকে না? তুই যত চার্জ দিস ভূমি কি নিয়ে নেবে। তো ভূমিতে এজন্য ভূমির বিভব কত ধরা হয়? 0। কত ধরা হয়? 0। আর মনে কর এটার বিভব হচ্ছে 2 ভোল্ট, আর এখানে রোধ হচ্ছে 2 ওহম। বলতো তড়িৎ কোন দিকে প্রবাহিত হবে? নিচ থেকে উপরের দিকে। 0 বড় না -2 বড়? -2 বড়। -2 বড় না, 0 বড়। ঠিক আছে, তাহলে এখানে আই এর মান কত হবে? আই সমান আমরা কি জানি? ভি বাই আর। ভি মানে উচ্চ বিভব মাইনাস নিম্ন বিভব ভাগ কত? রোধ। তার মানে 2/2 সমান
1 অ্যাম্পিয়ার। বোঝা গেল? এটা বুঝতে পারছিস তো? ঠিক আছে, তোল। সমবায় পড়ছিস না? রোধের সমবায়, সমান্তরাল সমবায়, শ্রেণী সমবায়, সিরিজ প্যারালাল, আচ্ছা পড়ছিস। আচ্ছা মনে কর এই 3টা রোধ কিভাবে আছে, তোরা তো এভাবে পড়ছিস না? হাতের সাথে হাত লাগাই থাকলে কি হয়, শ্রেণীর থাকে, এভাবে পড়িস না? ওই কনসেপ্ট তো ভুল। হাতের সাথে হাত, পার সাথে পা থাকলেও শ্রেণীতে হইতে পারে, না থাকলেও হইতে পারে, ঠিক আছে? পাশাপাশি আছে, ধরলাম এখানে একটা 12 ভোল্টের ব্যাটারি লাগানো আছে। কি লাগানো আছে? 12 ভোল্টের ব্যাটারি। তো এখানে গিয়ে কিছু পরিমাণ ভোল্টেজ সে ড্রপ করবে। মনে কর এখানে 6 ভোল্ট ড্রপ করলো, এখানে 4 ভোল্ট ড্রপ করলো, এখানে 2 ভোল্ট ড্রপ করলো, ভোল্টেজ ড্রপ হবে। তো এটা ধনাত্মক প্রান্ত, এটা কি ঋণাত্মক প্রান্ত। আচ্ছা এখন কারেন্ট এদিক দিয়ে যাচ্ছে না? কারেন্ট যদি এদিক দিয়ে প্রবেশ করে তাহলে এটা কি প্রান্ত? ধনাত্মক। এটা ঋণাত্মক, এটা ধনাত্মক, এটা ঋণাত্মক, এটা ধনাত্মক, এটা ঋণাত্মক। এটা উচ্চ, এটা নিম্ন বিভব, এটা উচ্চ বিভব, এটা নিম্ন বিভব। আচ্ছা এখানকার ভোল্টেজ যদি 0 হয়, এখানকার ভোল্টেজ কত হবে বল? কত? এখানকার ভোল্টেজ হবে 2 ভোল্ট। দুই প্রান্তে বিভব পার্থক্য কত হইতে হবে? 2 ভোল্ট। আচ্ছা এখানকার ভোল্টেজ যদি 2 ভোল্ট হয়, এখানকার ভোল্টেজ কত হবে? 6 ভোল্ট। এখানকার ভোল্টেজ যদি 6 ভোল্ট হয়, এখানকার ভোল্টেজ কত হইতে হবে? 12 ভোল্ট। দেখেছিস? 12 যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা তো বুঝিস। ঠিক আছে, এবার তাহলে আমরা সমবায় পড়বো। পড়া কয়টায় আদিল? আচ্ছা রোধের সমবায় কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে শ্রেণী সমবায়, শ্রেণী সমবায়, শ্রেণী সমবায় ইংরেজিতে কি বলা হয়? সিরিজ, সিরিজ কম্বিনেশন। আর একটা হচ্ছে সমান্তরাল সমবায়, প্যারালাল, প্যারালাল কম্বিনেশন। এটা নিয়ে আশা করি পড়েছিস, কিন্তু হয়তো একটু ভুলভাল শিখেছিস, কিন্তু সঠিকটা এখন দেখতে হবে। আমরা দেখি কি করা যায়। প্রথমে আমরা শ্রেণী নিয়ে পড়বো। কি সমবায় নিয়ে পড়বো? শ্রেণী সমবায়। আচ্ছা সবাই আমাকে একটু বলবে, আমি কোশ্চেন করব, কোশ্চেনের আনসার দিলে শ্রেণী সমবায় কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? এইটা R1 রোধ, এটা R2 রোধ, এটা R3 রোধ। 3টা কিসে আছে? শ্রেণীতে আছে। সবাই বলতে পারবে একটার পর একটা সংযুক্ত আছে মানে শ্রেণীতে আছে, তাই না? আচ্ছা তাহলে এটা কিভাবে আছে? এটা R1, এটা R2, এটা R3 কিভাবে আছে? না শ্রেণী, এখানে তুই বলবি R1 আর R2 তো পাশাপাশি আছে, শ্রেণীতে আছে না এরা? এরা শ্রেণীতে আছে না? অথবা এডি আর এডি শ্রেণীতে আছে না? এভাবে বলবি না যে কোনো দুইটা শ্রেণীতে বা সমান্তরালে থাকতে হবে না। এখানে কে কিভাবে আছে আর এখানে যে এরা শ্রেণীতেই আছে কিনা, আমরা যে কনসেপ্টটা পড়ছি কনসেপ্টটা কি ভুল। ঠিক আছে, কতগুলা রোধ শ্রেণীতে থাকার প্রধান শর্ত কি? প্রধান শর্ত হচ্ছে তাদের মধ্যে দিয়ে একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হতে হবে। যে কোনো দুইটা, তিনটা বা অধিক রোধ শ্রেণীতে থাকার শর্ত হচ্ছে তাদের মধ্যে দিয়ে একই তড়িৎ প্রবাহিত হতে হবে। ঠিক আছে, এখন মনে কর আমি একটা আঁকাইলাম, এইটা, এটা, এটা। মনে কর এখানে আমি ভোল্টেজ দিছি 12 ভোল্ট। তাহলে এর মধ্যে দিয়ে যে কারেন্ট যাবে, এর মধ্যে দিয়ে সেম কারেন্ট, এর মধ্যে দিয়ে কি সেম কারেন্টই যাবে। কিন্তু এখানে কিন্তু ভোল্টেজ একরকম ড্রপ হবে, রোধ অনুযায়ী এখানে একরকম ভোল্টেজ ড্রপ হবে, এখানে একরকম ভোল্টেজ ড্রপ হবে। এইবার সবাই একটু দেখতো,
মনে কর এদিক দিয়ে তড়িৎ যাচ্ছে কত, ধরলাম 10 অ্যাম্পিয়ার। এখানে গিয়ে তো যাওয়ার দুইটা পথ, একটা এদিকে একটা কি এদিকে, ধর এদিকে 3 অ্যাম্পিয়ার যাচ্ছে আর এদিকে কত যাচ্ছে 7 অ্যাম্পিয়ার। একই তড়িৎ প্রবাহ যাচ্ছে। R1 এর মধ্যে দিয়ে যা যাচ্ছে, R2 এর মধ্যে দিয়ে তা যাচ্ছে, R3 এর মধ্যে দিয়ে কি তা যাচ্ছে। তাহলে তিনটা কিসে আছে, শ্রেণীতে নাকি সমান্তরালে, কিসে আছে আল্লাহ মালুম, আমি জানি না। আল্লাহ জানেন কিসে আছে। আবার একটু তাকা, মনে করেন এটা R1, এটা R2, এটা R3, এটা কি R4। খেয়াল সবাই, এদিক দিয়ে 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ যাচ্ছে, এখানে গিয়ে যাওয়ার পর দুইটা, ধর এদিক দিয়ে 2 অ্যাম্পিয়ার যাচ্ছে, এদিক দিয়ে কত 8 অ্যাম্পিয়ার যাচ্ছে। আবার এরা দুইটা গিয়ে এখানে মিলিত হবে, তাহলে এদিক দিয়ে আবার কত যাবে 10 অ্যাম্পিয়ার। দেখতো এর হাতের সাথে এর হাত না পা আছে, কিছু আছে, এ কি এর সাথে সংযুক্ত আছে, নাই। তাহলে এই দুইটা কিসে আছে, তারপরেও কিসে আছে, শ্রেণীতে। শর্তটা কি, শর্ত কিন্তু পূরণ করে ফেলছে। প্রত্যেকটার মধ্যে দিয়ে একই তড়িৎ প্রবাহ আছে, একটা আরেকটার সাথে কোনোভাবেই সংযুক্ত নাই, কিন্তু কিসে আছে, শ্রেণীতে আছে। তাহলে শ্রেণীতে থাকার শর্ত কি, শ্রেণীতে থাকার শর্ত হচ্ছে প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে যদি প্রবাহিত তড়িতের মান সমান হয়, তাইলে ওই রোধগুলা কিসে থাকবে, শ্রেণীতে। ঠিক আছে, বোঝা গেল। 100টা পরে একটা রোধ আছে, সামনে একটা রোধ আছে, ওই রোধ আর এই রোধ কি হইতে পারে, শ্রেণীতে থাকতে পারে, যদি একই তড়িৎ প্রবাহিত হয়, একই সার্কিটে যুক্ত থাকে। বোঝা গেল। ঠিক আছে, তুলবেন এটা কিটা। সিরিজে থাকার শর্ত হচ্ছে প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হতে হবে। আমরা একটা ব্যাখ্যা দেখি, মনে করেন এটা একটা পাইপ, তিনটা পাইপ যুক্ত করা আছে, বুঝলি। এই পাইপের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে 40 লিটার পানি যাইতে পারে, এই পাইপের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে 10 লিটার পানি যাইতে পারে, এই পাইপের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে 60 লিটার পানি যাইতে পারে। বলতো তুই এদিক দিয়ে পানি দিচ্ছিস, তুই এদিক দিয়ে কতখানি পানি বের হচ্ছে এটা দেখার জন্য বসে আছিস, গিয়ে পানি লাইন দিয়ে। বলতো এদিক দিয়ে কত লিটার পানি বের হবে সেকেন্ডে, তুই বলতে পারলে তো আমি ভাববো তুই ইঞ্জিনিয়ার হইতে পারবি। কত, তুই এদিক দিয়ে যত পানি দিস এ কি 10-এর বেশি নিতে পারবে, 10-এর বেশি যদি না নিতে পারে এ কি 10-এর বেশি ছাড়তে পারবে এদিক, তাহলে এদিক দিয়ে 10 ঢুকবে 10ই বের হবে, আর এদিক দিয়ে যতখানি ঢুকবে এদিক দিয়ে তো ততখানি আসবে পানি, তাই না। তার মানে এ সেকেন্ডে 10 লিটার নিবে, এও নিবে 10 লিটার, এও নিবে কত 10 লিটার। তার মানে প্রবাহিত পানির পরিমাণ, সেকেন্ডে প্রবাহিত পানির পরিমাণ কতখানি পানি যাচ্ছে এখানে, প্রবাহিত পানির পরিমাণ, প্রবাহিত পানির পরিমাণ, প্রবাহিত পানির পরিমাণ কত সেকেন্ডে না, প্রতি সেকেন্ডে না। এটা কিভাবে বের করলাম, প্রতি সেকেন্ডে প্রবাহিত পানির পরিমাণ। ঠিক আছে, এখন তুই লিটারটাকে চার্জ ধর কিউ, তাহলে প্রত্যেকটার মধ্যে দিয়ে একই পরিমাণ কিউ যাবে না, একই পরিমাণ আধান যাবে না, একই পরিমাণ আধান, একই পরিমাণ আধান প্রতি সেকেন্ডে যাচ্ছে না। হ্যাঁ, আধানকে আমরা কি দিয়ে প্রকাশ করি, কিউ দিয়ে, সেকেন্ডকে কি দিয়ে প্রকাশ করি, টি দিয়ে। তাহলে কিউ বাই টি সমান কি, আই। তার মানে এর মধ্যে দিয়ে যে প্রবাহিত পানি ধরলাম, পানির জায়গায় এগুলাকে যদি আমি একটা পাইপ আর একটা পাইপের কি পরপর লাগানো আছে না, এখন এই পাইপ গুলাকে যদি আমি ধরি রোধ, তাহলে রোধের মধ্যে দিয়ে কি যাবে, চার্জ যাবে না। একই পরিমাণ চার্জ যদি একই সময়ে যায় তাহলে সেটা কি হবে, তড়িৎ প্রবাহ না। তাহলে এর মধ্যে দিয়ে যে তড়িৎ প্রবাহিত হবে এর মধ্যে দিয়ে সেম, এর মধ্যে দিয়ে সেম। তাহলে সিরিজে থাকলে প্রত্যেকটার মধ্যে দিয়ে একই পরিমাণ তড়িৎ
প্রবাহিত হয়। মনে থাকবে? মনে থাকবে? ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস এবার আমরা একটু দেখি, সার্কিট আঁকা একটা। মনে করো এটা 12 ভোল্ট, খালি 12 ভোল্টই মাথায় আসছে, 12 ভোল্ট। এর মধ্যে দিয়ে মনে কর 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, এর মধ্যে দিয়েও 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, এর মধ্যে দিয়েও 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। তাহলে এই রোধ তিনটা কিসে আছে? শ্রেণীতে আছে। আমি ধরলাম এটার মান হচ্ছে R1, R1 এর মান কত? ধরলাম এটা 1 ওহম, এটা ধরলাম 2 ওহম, এটা ধরলাম 3 ওহম। তাহলে বলতো এটা কি ধনাত্মক প্রান্ত না, এটা কি ঋণাত্মক? এটা ধনাত্মক, এটা কি ঋণাত্মক? এটা ধনাত্মক, এটা কি ঋণাত্মক? আচ্ছা, এখানে কতখানি ভোল্টেজ ড্রপ হয়েছে? আমরা কি জানি? V1 সমান I R1, তাই না? I এর মান কত? 2, আর এর মান কত? 2, তার মানে 4, এই 1, আর এর মান তো 1, তাহলে কত ভোল্ট? এখানে ভোল্টেজ ড্রপ হচ্ছে 2 ভোল্ট। এখানে কত ভোল্টেজ ড্রপ হচ্ছে? V2 সমান সমান কি? I R2, তাইলে এখানে ড্রপ হচ্ছে 2 দুগুণে 4 ভোল্ট। V3 সমান I R3, এখানে ড্রপ হচ্ছে কত? 6 ভোল্ট। তাহলে মোট ড্রপ হচ্ছে কত? আমি যদি এখানে 0 ধরি, তাহলে এখানকার ভোল্টেজ কত? এখানকার ভোল্টেজ কত? আর যদি এটা 0 হয়, এটা যদি 0 হয়, 0 ভোল্ট হয়, এখানকার ভোল্টেজ কত? 6 ভোল্ট। আচ্ছা, এটা যদি 6 হয়, এখানকার ভোল্টেজ কত? 10 ভোল্ট। না, 6 10 না, হ্যাঁ 10 ভোল্ট। এখানকার ভোল্টেজ কত? এখানে যদি 2 ভোল্টেজ ড্রপ হয়, এখানকার ভোল্টেজ কত? 12 ভোল্ট। বুঝলে তো? এর কাজ কি? দুই প্রান্তে 2 ভোল্টের বিভব পার্থক্য বজায় রাখবে, যে এখানে 10 এখানে 12। এর কাজ কি? দুই প্রান্তে 4 ভোল্টের বিভব পার্থক্য বজায় রাখবে। আচ্ছা, এই V1 V2 আর V3 যোগ করতে পুরো ভিটা পাওয়া যাবে না? হ্যাঁ, তাইলে আমি এখান থেকে কি লিখতে পারি? V সমান সমান কত? V1 প্লাস V2 প্লাস V3। আচ্ছা, V1 মানে কত? I R1, I R2 প্লাস I R3। এখান থেকে I কমন নিলে কি লেখা যাবে? R1 প্লাস R2 প্লাস R3। এখন এটা কার মান? V এর মান। এখন তোকে একটা সার্কিট ডিজাইন করতে বললো। মনে কর এই রোধের দাম 10 টাকা, এটার দাম 10 টাকা, এটার দাম 10 টাকা, তাহলে কয় টাকা হইলো? 30 টাকা। এখানে কত রোধ ইউজ করা হয়েছে? 1 আর 2 3, 3 3 6। এখন তুই একটা বাজারে গিয়ে দেখলি 6 ওহমের একটা রোধ পাওয়া যাচ্ছে, যেটার দাম 20 টাকা। তাইলে তুই এই মানের একটা ইকুইভ্যালেন্ট রোধ কিনবি না? কারণ তুই মনে কর একটা কোম্পানি দিছিস, এই কোম্পানিতে তুই চাবি যে মিনিমাম একটা টাকা দিয়ে আমি একটা জিনিস উৎপাদন করে ম্যাক্সিমাম টাকায় বিক্রি করব, তাইলে তোর বেশি প্রফিট হবে না? তাইলে আমি 3টা রোধের বদলে যদি তার থেকে কম টাকায় এই মানেরই একটা সমান মানের একটা রোধ পাই, তাহলে ওই রোধটা কিনে আমি ইউজ করব না? ওটাকে কি রোধ বলা হয়? ওটাকে বলা হয় হচ্ছে ইকুইভ্যালেন্ট রোধ। কি? ইকুইভ্যালেন্ট বা তুল্য রোধ। কি বলা হয়? তুল্য রোধ। আচ্ছা দেখ, এটা হচ্ছে 12 ভোল্ট, দেখা যাচ্ছে নিচে? আচ্ছা, এটা হচ্ছে 12 ভোল্ট। আচ্ছা, এটা আর ইকুইভ্যালেন্ট আমি কত ইউজ করলাম? 6 ওহম। তুই কি ব্যাটারি আর ব্যাটারি কি চেঞ্জ করতে পারবি? না, তোর যে জিনিসটা আছে তুই রোধ এখানে চেঞ্জ করতে পারবি, রোধ কিন্তু কিনতে পাওয়া যায়, ঠিক আছে? রোধ চেঞ্জ করতে পারবি। ব্যাটারি 12 ভোল্ট, তুই কি ব্যাটারি বাড়াইতে পারবি সার্কিটে? পারবি, আলাদা যুক্ত করলে, ঠিক আছে? কিন্তু তোকে আমি 12 ভোল্টের ব্যাটারি দিছি, তার মানে এর মধ্যে দিয়ে তড়িৎ কতখানি প্রবাহিত হবে বলতো? কতটুকু তড়িৎ প্রবাহিত হবে? 2 অ্যাম্পিয়ারই। কিন্তু দেখ, তড়িৎ এবং ভোল্টেজের কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। ইকুইভ্যালেন্ট রোধ, এটাও যে সার্কিট এটাও সেম সার্কিট, তড়িৎও যতখানি যাচ্ছে ভোল্টেজও ততখানি আছে, কিন্তু আমি কিন্তু রোধ কমাই ফেলছি, মানে রোধের টাকার মান কমাই ফেলছি, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? ভি সমান কত? আই ইন্টু আর ইকুইভ্যালেন্ট লিখতে পারি না? দেখ তো, এটার ভোল্টেজও কত ছিল? 12 ভোল্ট। এটার ভোল্টেজও কত? তাহলে এর বাম পাশ সমান হলে আমরা কি লিখতে পারি? ডাইন পাশ সমান, তাহলে কি লিখতে পারি? আই ইন্টু আর ওয়ান প্লাস, আচ্ছা এবার লিখে আই ইন্টু আর ইকুইভ্যালেন্ট সমান আই আর ওয়ান
R1 R2 R3 দুই পাশ থেকে আই কাটে, বাকি যে রাশিগুলো আছে তাদের ফাটে নাকি, তাহলে আর ইকুইভ্যালেন্ট কত হবে? R1 R2 R3। যদি কতগুলো রোধ শ্রেণীতে থাকে তাহলে তাদের কি হয়? যোগ হয়। এখন n সংখ্যক রোধ যদি থাকে তাহলে আর ইকুইভ্যালেন্ট কত হবে? R1 R2 R3 প্লাস ডট 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 কত? Rn। ওকে, এটা হচ্ছে রোধের শ্রেণী সমবায়। ওকে, আজকে এই পর্যন্তই।